গ্যাংটক বাঙালিরা বছরের যে কোনো সময় বরফের মজা নিতে এবং পাহাড়ের সৌন্দর্যের টানে ছুটে যায় এই গ্যাংটকে। পূর্ব হিমালয় পর্বতমালার মধ্য সিকিমের একটি জনবহুল শহর তথা সিকিমের রাজধানী হলো এই গ্যাংটক। আর আজকে এই ভিডিওতে আপনার জন্য রইল কলকাতার ভবঘুরে গ্যাংটকে গিয়ে কীভাবে কোনো গণ্ডগোল ছাড়াই খুব সহজেই গ্যাংটককে এক্সপ্লোর করে তার ছোট্ট একটি অভিজ্ঞতা। চলুন তাহলে শুরু করা যাক 3 রাত 4 দিনের সবথেকে কম খরচের এই গ্যাংটক ভ্রমণ পর্বটি। কলকাতা থেকে গ্যাংটকের দূরত্ব 650 থেকে 700 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করে কিভাবে গ্যাংটক পৌঁছানো যায় চলুন এখন তাহলে সেই গল্পই করা যাক। প্রথমেই বলি, এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একটি বাজেট ট্যুর প্ল্যান। তাহলে বাজেটের মধ্যে পুরো গ্যাংটক ভ্রমণটি সম্পূর্ণ করতে চাইলে প্রথমেই কেটে নিন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে এনজিপিগামী যে কোনো একটি ট্রেনের টিকিট। আর টিকিটের মূল্য 350 থেকে কিন্তু 400 টাকার মধ্যে হয়ে যাবে। আর আপনাদের একান্তই সুবিধার জন্য আমি কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর একান্তই ট্রেনের টিকিট না পাওয়া গেলেও কোনো সমস্যা নেই, কারণ প্রচুর পরিমাণে সরকারি বেসরকারি বাস কলকাতা থেকে শিলিগুড়ি কিন্তু যাতায়াত করে প্রতিদিন। আর বাসের জার্নিও কিন্তু খুব একটা মন্দ নয়। আজ 26 ডিসেম্বর 2023, ঘড়ির কাঁটায় তখন 3:25 আর গন্তব্য ছিল শিলিগুড়ি। তাই আমরা দল বেঁধে বিকেল 3:25 নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর বিকাল 4:05 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস ছিল আজকে শিলিগুড়ি যাওয়ার আমাদের বাহন। পরন্ত বিকেলে সূর্যকে সঙ্গী করে আমাদের ট্রেন ছুটে চলল তার গন্তব্যের দিকে। আর আমরা একরাশ এক্সাইটমেন্টকে চেপে রেখে চোখ রাখলাম ট্রেনের জানলার দিকে। তারপর কিছুক্ষণ জানলার দিকে তাকিয়ে আবার কিছুক্ষণ চোখ বুজিয়ে কাটিয়ে দিলাম 9টি ঘন্টা। আর 9 ঘন্টা পরে যখন আমাদের ট্রেন এনজিপি স্টেশন পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 1:20। তখনও অনেক রাত থেকে যাওয়ার কারণে আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখি, যদি আমাদের মতো আপনারাও এরকম রাতে এনজিপি পৌঁছান তাহলে সঙ্গে সঙ্গে বাইরে না গিয়ে দয়া করে কিছুক্ষণ ওয়েটিং রুমে কাটিয়ে নিন, তারপর সকাল 5টা বা 6টা নাগাদ স্টেশন ছাড়ুন। তো সকাল 5টায় কাঁপতে কাঁপতে বের হয়েছি স্টেশনের বাইরে। আর এখানে প্রচুর ঠান্ডা বাইরে। তো এখন আমরা যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকের জন্য আমরা শেয়ার গাড়িতেই যাওয়ার প্ল্যান করেছি। তো চলুন দেখা যাক শেয়ার গাড়িতে কত টাকা ভাড়া নেয়। দেখুন, যে স্ট্যান্ডটি আছে ওই স্ট্যান্ডের ঠিক পেছন দিকটাতে কিন্তু এরকম অনেকগুলি হোটেল আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা কিন্তু সকালে নামলে করে নিতে পারেন বিভিন্ন রকম ব্রেকফাস্ট। আর এই হোটেল দেখাতে দেখাতে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্সি আছে, তার চক্করে একদমই যাবেন না, কারণ খরচা প্রচুর পড়ে যাবে। আর স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে দালাল কিন্তু আপনাকে ধরতে পারে অনেক কম টাকার প্রলোভন দেখিয়ে। তবে তাদের এতে যাবেন না, আপনি ডাইরেক্ট বার হয়ে কিন্তু শেয়ার গাড়ি বা ভাড়া ডাইরেক্ট ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি ভাড়া করে চলে যাবেন গ্যাংটকে, ঠিক আছে? দেখুন, স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এই স্ট্যান্ডটি যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই আপনারা দার্জিলিং, গ্যাংটক বা নেপাল বা বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। সকালের প্রথম আলোতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আর গ্যাংটকে যাওয়ার জন্য আমাদের আজকের এই গাড়িটি কিন্তু মাথাপিছু 500 টাকা করে নিয়েছে। আর প্রথমে 600 করছিল, কিন্তু আমরা বার্গেনিং করে 500 টাকা করেছি। তো আপনারা বার্গেনিং করতে কিন্তু ভুলবেন না। আর এই প্রসঙ্গে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে ছোটো গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলো কিন্তু গ্যাংটক পর্যন্ত নিয়ে যেতে ভাড়া নেয় 4 থেকে 4,500 টাকা। আর এই গাড়িগুলিতে 4 জন ইজিলি যেতে পারবেন। আর সিজন অনুযায়ী কিন্তু ভাড়া ওঠানামা করে। সকাল ঠিক 6টা নাগাদ আমরা ছাড়ছি নিউ জলপাইগুড়ি জংশন। আর নিউ জলপাইগুড়ি জংশন থেকে বেরোনোর সময় আমরা যে গাড়িটিতে ছিলাম সেই গাড়ির ঠিক পেছনের সিটটি আমার জন্য বরাদ্দ ছিল। তাই আপনাদেরকে রাস্তার শোভা খুব একটা ভালোভাবে দেখাতে পারবো না, তার জন্যে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শেয়ার গাড়িতে এই পেছনের সিটটা বাদে আর সবই কিন্তু বেস্ট, তাই শেয়ার গাড়িতে অ্যাভয়েড করবেন পেছনের সিটটি, দয়া করে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। সবেমাত্র উদীয়মান সূর্য আর তিস্তাকে সঙ্গী করে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চলেছি গ্যাংটকের পথে। বর্তমান সময়ে সিকিমের পথ একটু দুর্গম হলেও প্রকৃতি প্রেমিকদের কাছে কিন্তু এ ভারী তুচ্ছ, কারণ এখানকার রাস্তার শোভা কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। বাইরের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে শেষ পর্যন্ত পৌঁছলাম আমাদের গন্তব্য গ্যাংটকে। গ্যাংটকে তো পৌঁছেই গেলাম, এবার কিন্তু দরকার একটা থাকবার জায়গা।
তো এবার থাকবার জায়গার সন্ধানও আমি আপনাদেরকে দেব, তার জন্যে ভিডিওটি দেখতে থাকুন। এবার বলি যে আপনারা হোটেল কিন্তু দুভাবে বুক করতে পারেন। এক হচ্ছে এখানে এসে স্পটে বুকিং করতে পারেন, আবার কিন্তু অনলাইনেও বুকিং করতে পারেন। তবে আমার মতে অনলাইনে বা ফোন করে বুক করাটাই কিন্তু বেটার হবে, কারণ অনেকটা কম রেটে কিন্তু হোটেল বুক করতে পারবেন। আর এখানে এসে বুক করলে কিন্তু হোটেলের রেট অনেকটাই বেশি থাকে। আর এই ব্যাপারটা কিন্তু আমাদের সাথেই ঘটেছে, কারণ ডিসেম্বরে আমরা যখন আসি তখন হোটেলের রেট কিন্তু প্রচুর ছিল। আর আমরা আগে থেকে যেহেতু বুক করে এসেছিলাম, তাই হোটেলের রেট অনেকটা কমে কিন্তু আমরা পেয়ে গেছি। তো দেখতে দেখতে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেছি লাগেজপত্র নিয়ে। এখন লোকাল ট্যাক্সি ধরে কিন্তু আমাদেরকে যেতে হবে হোটেলে, কারণ এই গাড়ি কিন্তু এই স্ট্যান্ড পর্যন্তই আসে। তারপরে লোকাল ট্যাক্সি ধরেই আপনারা যেখানে যে যার হোটেলে কিন্তু যেতে হবে। তো লোকাল ট্যাক্সিও দেখা হয়ে গেছে। লোকাল ট্যাক্সিতে ভাড়া নিয়েছে 300 টাকা। এবার লোকাল ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেল ছিল আপার আরিথাং রোডের হোটেল চেরি। তো যাই হোক, এই ট্যাক্সিটা দেখুন আমরা বুক করেছি, আর এই ট্যাক্সি কিন্তু ভাড়া নিয়েছে হোটেল পর্যন্ত 300 টাকা। আর এখন আমরা ট্যাক্সিতে করে রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। চলুন এবার হোটেলে গিয়ে আপনাদেরকে দেখানোর পালা হোটেলটি। এবার গ্যাংটকে আমরা ছিলাম এই হোটেলে, আর এই হোটেলটির নাম ছিল হোটেল চেরি। তো হোটেলের বাইরেটা দেখে নিয়েছেন, এবার চলুন হোটেলের ভেতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এটি হলো হোটেলের গেট। এবারে চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে গিয়েই একদম গেটের পরেই কিন্তু রিসেপশান কাউন্টার। আর রিসেপশান কাউন্টার থেকে আমরা অলরেডি আমাদের ঘরের চাবি নিয়ে চলে গেছি, বা চেক ইনও করা হয়ে গেছে, এখানে রেজিস্টারে সাইনও করা হয়ে গেছে। তো এবারে রিসেপশানটা দেখার পরে চলুন এবার রুমটা দেখিয়ে দিই। দেখুন রুম থেকে ঢোকার পরেই কিন্তু এরকম একটি কিং সাইজের বেড আছে, আর বেডের পরেই কিন্তু এরকম একটি সুন্দর জানালা আছে। এবারে দেখুন বেডটি কিন্তু সুন্দর করে প্রথমত সাজানো আছে। দুটো বালিশ দেখতে পাচ্ছেন আপনারা, ওদিকে হচ্ছে ওয়ার্ড্রপ, আয়না মানে আছে এখানে, আর টিভিও আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে ফ্রি ওয়াইফাইও আছে কিন্তু। আর হচ্ছে ঘরটি মোটামুটি সুন্দর করে সাজানোই আছে। এদিকে দেখুন একটা চেয়ার আছে, একটা টি টেবিলও আছে। আর এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট মানে ডবল ব্ল্যাঙ্কেট আছে, এই একটা ব্ল্যাঙ্কেট, আর এই যে দেখুন এটা একটা ব্ল্যাঙ্কেট। এদিকে জলের গ্লাস, জলের মগ সবই আছে। আর এই যে আয়নাটা দেখে নিন। এবারে চলুন বাথরুমটা দেখানো যাক। বাথরুমের মধ্যে গিজার তো অবশ্যই আছে। আর সবথেকে ভালো জিনিস যেটা, এখানে কিন্তু 24 আওয়ার্স আপনারা গরম জলই পাবেন। আর এই যে হচ্ছে এখানে কোমোড আছে, এদিকে বেসিন আছে, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো এবার আপনারা বলবেন ভাই এত কিছু তো দেখাচ্ছ, তো হোটেলের এবার রুমের ভাড়াটা কত সেটা একবার বলো তো। ভাড়া একদমই কম। আমরা যখন বুক করি তখন আমরা আগস্টের দিকে বুক করেছিলাম, তখন ভাড়া নিয়েছিল 1200 টাকা। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চাইলে আগে থেকে বুক করবেন। আমি ফোন নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি স্ক্রিনে। এছাড়াও আমি গুগল লোকেশান ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর আমাদের হোটেলটি কিন্তু এমজি মার্গ থেকে ছিল 10 মিনিট দূরে, তাই একটু কমেই পেয়ে গেছি। এমজি মার্গে হোটেলে কিন্তু দাম আরও একটু বেশি থাকে। আর আমাদের এই হোটেলটিতে কিন্তু খাবারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখান থেকে খেয়েও নিতে পারেন। হোটেলে চেক ইন করে এবং রাস্তার ক্লান্তি দূর করার পর এবার আমরা চলে এসেছি এমজি মার্গে। আর এমজি মার্গে এসেই বুঝতে পারলাম যে ডিসেম্বরের শেষে এখানে কত পর্যটক ঘুরতে এসছে, কারণ এখানে ভিড় কিন্তু প্রচুর ছিল। তো চলুন আপনাদেরকে এখন এমজি মার্গের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক। দেখুন আমরা এখন আছি এমজি মার্গ। আর স্বাভাবিকভাবেই এমজি মার্গে ঢোকার শুরুতেই কিন্তু মহাত্মা গান্ধীর এরকম সুন্দর একটি স্ট্যাচু দেখতে পাবেন, এবং এখান থেকে শুরু হচ্ছে এমজি মার্গ। চলুন তাহলে এবার এমজি মার্গটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এমজি মার্গের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক কিন্তু সন্ধ্যেবেলা আসে, আর প্রচুর দোকান আছে। আপনারা মানে অনেক কিছু কেনাকাটাও করতে পারেন। আর এখানে প্রচুর খাবারেরও দোকান আছে, আপনারা চাইলে বিভিন্ন খাবারও খেতে পারেন। তাই আমরা প্রথমেই কিন্তু এখন এমজি মার্গটাকে ঘুরে নিই, তারপর খাওয়া দাওয়া করব বা কেনাকাটা যা আছে সেগুলো করব। এমজি মার্গ ঘোরার সাথে সাথে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হলো আমি কিন্তু প্রথমবারই গ্যাংটকে গিয়েছিলাম। আর গ্যাংটকে যাওয়ার আগে শুধুমাত্র ট্রেন আর হোটেলের টিকিটই বুক করেছিলাম, কোনো রকম সাইট সিন বা নাথুলা ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য গাড়ি বুক করিনি। তো এমজি মার্গে আসার সময় লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু জিজ্ঞেস করছিলাম যে ওরা নাথুলা ছাঙ্গু বাবা মন্দির নিয়ে যেতে কত টাকা নেবে। তখন ওরা কিন্তু বলেছিল 6000 টাকা নেবে ছোট গাড়ির ক্ষেত্রে। তো আমরা এখানে একটা দুটো ট্রাভেল এজেন্সির অফিস দেখতে পাচ্ছি। তো এখন গিয়ে কিন্তু এখানে কথা বলবো, আর আপনাদের কিন্তু বলবো যে এখানে ছোট গাড়ি বা বড় গাড়ির জন্য এরা কত নিচ্ছে। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। নতুন কিন্তু এক্সপিরিয়েন্স একটা হবে, আর আপনাদের সাথেও শেয়ার করবো এক্সপিরিয়েন্সটা। চলুন, প্রথমেই আমরা চলে আসলাম কানেক্ট সিকিম বলে একটা ট্রাভেল এজেন্সির অফিসে। আর এখানে কথা বলে যেটা জানতে পারলাম, এরা কিন্তু 7000 টাকা বলছে নাথুলা ছাঙ্গু বাবা মন্দির বড় গাড়ির জন্যে। তো
এটা 7,000 টাকা থেকে একটুও কমায়নি, তাই আমরা এবার যাচ্ছি পাশেরটাতে। পাশের এই ট্রাভেল এজেন্সির নাম ছিল ডিজায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো এখানে কিন্তু আমরা বার্গেনিং করে 6,000 টাকাতে নাথুলা ছাঙ্গু বা বাবা মন্দির ঘোরানোর কিন্তু একটা গাড়ি বুক করে নিয়েছি, বড় গাড়ি। আর এখানকার ফোন নাম্বার আপনাদেরকে শেয়ার করে দেবো, চাইলে আপনারাও বুক করে নিতে পারেন। তবে অবশ্যই আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর পারমিটের ব্যাপারটাও কিন্তু এরাই কিন্তু পারমিট করে দেবে। আর পারমিটের জন্য একটা আই কার্ডের জেরক্স এবং আপনার 2 কপি ফটো কিন্তু এরা নেবে। আর পারমিটের যে টাকাটা লাগে সেটি কিন্তু এই 6,000-এর মধ্যেই ইনক্লুডেড। আর আপনারা বুক করার আগে অবশ্যই কিন্তু এগুলি যাচাই করে নেবেন আরেকবার। তারপর এরা কিন্তু আপনাদেরকে একটা বিল দেবে, আর বিলের ড্রাইভারের নাম্বারও দিয়ে দেবে। আর ড্রাইভারকে আপনারা ফোন করে নেবেন রাতেই, কালকে কখন আসতে হবে সেটি বলে দেবে। আর দেখুন এবার এখানে লেখা আছে আই লাভ গ্যাংটক। এখানে কিন্তু প্রচুর মানুষ ছবি টবি তুলছে, আপনি চাইলে ছবি তুলে নিতে পারেন। এমজি মার্গ ঘোরাঘুরির পরে এবার কিন্তু হোটেলে ফেরার পালা। আর হোটেলে ফেরার পথে আপনাদেরকে আরও একটি জিনিস দেখাতে চাই, সেটি হলো এই লোকাল ট্যাক্সি স্ট্যান্ডটি। আর লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা ছাঙ্গু নাথুলা যাওয়ার জন্যও কিন্তু গাড়ি বুক করতে পারেন, বা লোকাল সাইট সিনের জন্য কিন্তু গাড়ি বুক করতে পারেন। আর এখানে সবথেকে একটা ভালো জিনিস, ড্রাইভারের সাথে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। আর বার্গেনিং অবশ্যই করবেন, কারণ এখানে বার্গেনিং ছাড়া কিন্তু চলে না। আপনাকে কিন্তু বার্গেনিং না করলে এরা কিন্তু ঠকিয়ে দেবে যখন তখন, ঠিক আছে? তো চলুন এই জায়গাটি দেখে নিলেন। আর এই জায়গাটি কিন্তু পরে হচ্ছে আমাদের হোটেল থেকে এমজি মার্গ যাওয়ার ঠিক বাম দিকটাতে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি গ্যাংটকের রাতের শোভা, দেখুন একবার। এমজি মার্গ এবং গ্যাংটকের রাস্তার এদিক ওদিক ঘোরার পরে ঠিক রাত 8:30টার সময় আমরা ফিরে চলেছি হোটেলে। কারণ কালকে আমাদের সকাল 7টার সময় বেরোতে হবে নাথুলা ছাঙ্গু বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। আর আপনাদেরকেও বলবো আজকের রাতটা একটু ভালোভাবে রেস্ট নিয়ে নিন, কারণ কালকে সকালে আমরা কিন্তু অনেক হাই অল্টিটিউডে পৌঁছাবো। গ্যাংটকে আজ নতুন আরেকটি সকাল। আর আজকে আমাদের নির্ধারিত সময়ে গাড়ি চলে আসার কারণে আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি ছাঙ্গু নাথুলা বাবা মন্দির দেখার উদ্দেশ্যে। তো চলুন আমাদের গাড়িটি একবার দেখিয়ে দিই। এইটি ছিল আজকে আমাদের গাড়ি, আর এই গাড়িতে করেই কিন্তু আমরা ঘুরেছিলাম ছাঙ্গু নাথুলা এবং বাবা মন্দির। তো চলুন এখন গাড়িতে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 7টা বাজে। প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই গ্যাংটক থেকে বাবা মন্দির বা নাথুলা পাসের দূরত্ব 65 থেকে 70 কিলোমিটারের কিন্তু মধ্যে। তো এই 65 থেকে 70 কিলোমিটারের মধ্যে আপনারা 3টি স্পট ঘুরতে পারবেন। আর পাহাড়ি রাস্তায় এখানে পৌঁছাতে গেলে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মতন। দেখুন কালকে রাতের বেলায় আমরা কিন্তু গাড়ির ড্রাইভারকে ফোন করে রেখেছিলাম যে আজকে 7টার সময় আসার জন্যে। তো উনি কিন্তু 7টার সময় চলে এসেছেন এবং আমাদের পিক আপ করে এখন নিয়ে যাচ্ছেন ছাঙ্গু নাথুলা বাবা মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল বেরোনোর প্রধান কারণ হচ্ছে এখানকার ট্রাফিক জ্যাম। বেলা বাড়ার সাথে সাথে এখানে ট্রাফিক জ্যাম প্রচুর পরিমাণে বেড়ে যায়, তাই আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরিয়ে পড়ার নাথুলা ছাঙ্গু বাবা মন্দিরের উদ্দেশ্যে। এবার আপনাদের সাথে শেয়ার করতে চাই পারমিটের ব্যাপারটা। তো গতকাল রাতে ট্রাভেল এজেন্সিকে যে আমরা ভোটার আইডি কার্ডের জেরক্স এবং 2 কপি ফটো দিয়েছিলাম, সেগুলি দিয়ে এবং কিছু টাকা দিয়ে ওরা কিন্তু নিজেরাই পারমিট বের করে ড্রাইভারকে দিয়ে দেবে। তো এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, ওরা ড্রাইভারের হাতে কিন্তু পারমিট থাকে, আর ড্রাইভার নিজের দায়িত্বে কিন্তু আপনাদের ঘোরাবে। এবার বলি আপনাদেরকে রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে চলেছি এবার, সেটি কিন্তু সারা জীবন আমার মনে থাকবে। এত সুন্দর রাস্তার সৌন্দর্য সত্যি হয়তো আর কোথাও দেখতে পাবো না। চলুন আপনাদের সাথেও কিছু কিছু নমুনা শেয়ার করা যাক। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল বরফের উপস্থিতি। আমরা ডিসেম্বরে অ্যাকচুয়ালি এসেছিলাম এই বরফ দেখার উদ্দেশ্যে। তো প্রথমে এই বরফ দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেল। তো চলুন আগে আরও কিন্তু বরফ আছে, ড্রাইভার সাথে কথা বলছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এখান থেকে দেখুন রাস্তার পাশেই কিন্তু একেবারে বরফ পড়ে আছে, আর দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এটা সত্যি কথা যে এতদিন মানে পাহাড়ের গায়ে বরফ জমে থাকা শুধুমাত্র ছবিতেই দেখেছিলাম, আজকে সেটি চাক্ষুষ করলাম। আর চাক্ষুষ করার পরে অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর ছিল। বরফে মোড়া পাহাড় আর রাস্তার দুপাশের বরফের সৌন্দর্য এখন আপনাদের সাথে শেয়ার করা যাক, চলুন।
পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম ছাঙ্গু লেকের কাছে। আর ছাঙ্গু লেককে রাস্তার ডান দিকে রেখে এখন আমরা এগিয়ে চলেছি বাবা হরভজন সিংয়ের মন্দিরের উদ্দেশ্যে। ছাঙ্গু লেক দেখব ফেরার পথে। এবার দেখুন রাস্তার দুপাশে কত সুন্দর বরফ পড়ে আছে। দেখুন সত্যি আমরা আসার আগে একবারও ভাবিনি যে এরকম বরফ পাবো। আর আমি সহ আমাদের দলের সমস্ত সদস্য কিন্তু এই বরফ দেখে সত্যি খুবই আনন্দ করছিল এবং খুবই ভালো লাগছিল। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম নাথুলা পাস যাওয়ার প্রবেশদ্বারের কাছে। তবে এখানে আমরা এখন যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি সোজা বাবা হরভজন সিংয়ের মন্দিরের কাছে। আর বাবা হরভজন সিংয়ের মন্দির থেকে ফেরার পথেই কিন্তু নাথুলা পাসটি আমরা কমপ্লিট করব। শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। আর বাবা হরভজন সিংয়ের মন্দির 12,651 ফিট উচ্চতায় অবস্থিত। তাই হাই অল্টিটিউড হওয়ার কারণে এখানে কিন্তু ঠান্ডাটাও বেশি এবং শ্বাসকষ্টের একটু সমস্যা দেখা দিতে পারে। আর এবার বাবার মন্দির দেখার পালা। তো আমরা এখন প্রবেশ করছি বাবা হরভজন সিংয়ের মন্দিরের মধ্যে। আর বাবা হরভজন সিংয়ের মন্দিরের মধ্যে কী কী আছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। গেট দিয়ে প্রবেশ করার পর আমরা দেখে নিলাম বাবার মূর্তিটি এবং বাবার মূর্তির পাশেই ভারতীয় সেনার হাত থেকে নিয়ে নিলাম বাবার প্রসাদ। দেখুন মন্দিরের ভেতরেই কিন্তু বাবার অফিস আছে। আর এদিকে আছে দেখুন বিশ্রাম কক্ষ। দেখুন বিশ্রাম কক্ষের মধ্যে কিন্তু বাবার ড্রেসও রাখা আছে। এখন বাবার এই মন্দির চত্বরটি আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন। আর বাবার এই মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে কিন্তু এক রহস্যময় কাহিনী। আর সেই রহস্যের কিছুটা আমরা এখানে এসে ভারতীয় সেনার মুখ থেকেই শুনেছি। তো আপনাদের সাথে শেয়ার করি চলুন। অ্যাকচুয়ালি বাবা হরভজন সিং ডিউটিরত অবস্থায় একটি দুর্ঘটনায় মারা যান। আর এই দুর্ঘটনাটি প্রথমের দিকে কেউ জানতে পারেনি, তার জন্য অনেকেই ভুল ধারণা করে বসেছিল। তাই উনি ওনার এক সহকর্মীকে স্বপ্নে এই দুর্ঘটনাটির কথা বলেছিলেন আর বলেছিলেন যে এখানে এখনও আমি ডিউটিরত অবস্থায় আছি। তো সেই থেকে এখানে কিন্তু বাবার মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। আর বাবার এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1960 সালে। তার আগে কিন্তু একটি পুরানো মন্দির ছিল, সেটি এখান থেকে আরও 9 কিলোমিটার দূরে। আর সেটি আরও অনেক উচ্চতাতে অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু বাবার মন্দিরটি নতুন করে প্রতিষ্ঠা হয়। বাবা মন্দির দেখার পর এবার আমাদের গাড়ি চলেছে নাথুলা পাস দেখানোর জন্যে। চলুন আপনাদের সাথে এবার নাথুলা পাসের কিছু কাহিনী শেয়ার করি। নাথুলা পাসে, আর নাথুলা পাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট। আমরা কিন্তু এখানে অনেক সকাল সকাল এসেছি, তো এত সকালেও কিন্তু এখানে পর্যটকদের প্রচুর ভিড় ছিল। ডিসেম্বরে এই নাথুলা পাসে এসেছিলাম, তার কারণে একটু শ্বাসকষ্ট কিন্তু হচ্ছে। তো সাথে করে কর্পূর এনেছিলাম, সেই জন্যে কোনো অসুবিধা হচ্ছে না। আর যাদের কিন্তু শ্বাসকষ্ট আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই এখানে আসবেন। দেখুন ওইগুলো কিন্তু চীনে, এই যে এই বিল্ডিংটাও চীনে।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘা লাইনটা একবার দেখুন, গাড়ির লাইনটা দেখুন, কিতনা লাইন है भाई। ওপরে কিন্তু ভিডিও বা ফটোগ্রাফি করা একদমই অ্যালাউ না, তাও অল্প কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পেরেছি, এই অনেক। তো এইটা হচ্ছে নাথুলা পাসের পুরো চত্বরটি, একবার দেখে নিন আপনারা। নাথুলা পাস দেখার পর এবার আমরা চলেছি ছাঙ্গু লেকের দিকে, আর ছাঙ্গু লেক হলো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন। ছাঙ্গু যাওয়ার আগে বরফকে একেবারে কাছ থেকে দেখার লোভে কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি, আর দাঁড়িয়ে পড়ে এখানে কিন্তু বরফের সাথে আমরা তুলব কিছু ছবি, আর তারপরেই ছাঙ্গু যাব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে সবাই বরফ নিয়ে খেলছে দেখুন। এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে, আর ছাঙ্গু লেকটি এই মেঘলা আকাশে কিন্তু একেবারে রহস্যময় দেখাচ্ছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল। চলুন আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই ছাঙ্গু লেক। হ্যাঁ না, এখানে প্রায় অনেকগুলি ইয়াক রাখা আছে, আর ইয়াকে করে আপনাদেরকে 500-600 মিটার নিয়ে যাবে আবার আসবে, সেটি ধরে ওরা 1500 টাকা কিন্তু পার রাইডে নেবে। দেখুন খুবই কিন্তু দারুণ জায়গা। বাবা মন্দির, নাথুলা বা ছাঙ্গু দেখার পর এবার আমরা ধরলাম ফেরার পথ। ফেরার পথে এই হোটেলটিতে ড্রাইভার দাঁড় করিয়ে দিলেন কিছু খাওয়ার জন্য। তো চলুন এখন ভেতরে গিয়ে দেখা যাক কী কী খাবার এখানে পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু ভাত, সবজি, চিকেন, মোমো, আপনারা অনেক কিছুই কিন্তু খাবারের অপশান পেয়ে যাবেন। আপনাদের পছন্দ মতো একটি খাবার খেয়ে নেবেন। যেমন আমরা এখান থেকে নিয়েছিলাম মোমো, এই ছিল আমাদের মোমো, এখানে 8 পিস মোমো 70 টাকা। তো এখান থেকে মোমো খেয়ে নিয়ে আমরা এখন ফিরবো। খাওয়া দাওয়ার পরে এবারে আমরা চললাম হোটেলের দিকে। আর একটা জিনিস দেখুন, আমরা যখন সকালে এসেছিলাম তখন আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার ছিল, তার কারণে ভিউটাও অন্যরকম লাগছিল। আর এখন লক্ষ্য করুন আকাশে মেঘ থাকার কারণে ভিউটা কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। চলুন যেতে যেতে আপনাদের সাথেও কিছু শেয়ার করি। নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দির দেখার পর হোটেলে ফিরে খেয়ে নিয়ে এবং একটু রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি গ্যাংটকের সেই জমজমাট জায়গা এমজি মার্গে। আর আজকের এমজি মার্গে কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করব বা কেনাকাটার জায়গা আপনাদেরকে দেখিয়ে দেবো, যে আপনারা যখন এমজি মার্গে আসবেন তখন কোথা থেকে কেনাকাটা করবেন এবং সস্তায় কোথা থেকে কেনাকাটা করবেন, সেই সবই কিন্তু এখন দেখাবো। চলুন এখন যাওয়া যাক সেই দিকটাতে। দেখুন কেনাকাটা করতে চাইলে এই যে আই লাভ গ্যাংটক লেখা, এই আই লাভ গ্যাংটক লেখার পাশ দিয়ে কিন্তু এরকম একটি সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু প্রচুর বাজার আপনারা দেখতে পাবেন। আপনারা এখানে অনেক শীতের পোশাক বা অনেক কিছুই কিন্তু এখানে আছে। আপনারা যেটা কেনার ইচ্ছে হবে আপনারা এখান থেকে কিনে নেবেন, কারণ এখানে অনেকটা সস্তা আর বার্গেনিং করতে পারবেন। আর আরেকটা কথা সেটা হলো কেনার আগে কিন্তু বার্গেনিং করবেন, ঠিক আছে, কারণ এখানে বার্গেনিং করলে অনেকটা কমে কিন্তু পাওয়া যায়। তো চলুন এখন দেখা যাক কী কী জিনিস আছে। দেখুন সিকিমে যাওয়ার আগে আমরা তো সবাই শীতের পোশাক নিয়ে যাই, তবে বাড়ির জন্যে বা আপনার যদি একান্তই ইচ্ছে থাকে যে এখান থেকে শীতের পোশাক কিছু কিনবেন, তো এই মার্কেট থেকে কিন্তু কিনতে পারেন, কারণ এখানটায় অনেক সস্তাতে আপনারা পেয়ে যাবেন অনেক শীতের পোশাক। তো আরও নিচের দিকে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানে নিচ পর্যন্ত আর কি সিঁড়ি আছে। তো এখানে চলুন সিঁড়ি দিয়ে যেতে যেতে আপনাদেরকে কিছু দোকান দেখিয়ে দিই।
দেখুন এখানে আপনারা চাইলে চাদরগুলি কিনে নিতে পারেন। এখানে সেল চলছে, 250-300 করে এরকম সেল। এখান থেকে কিনে নিতে পারেন, অনেকটা সস্তাতেই পেয়ে যাবেন আশা করি। দেখুন এই সমস্ত জায়গা থেকে কিন্তু অনেক সস্তাতে আপনারা শীতের জিনিসপত্র কিনতে পারবেন। দেখুন, কিন্তু একটু বার্গেনিং করে কিনতে হবে, সেটি একটু খেয়াল রাখবেন আপনারা। তো আপনাদের বাজার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আর এখন খিদে পেয়ে গেছে তাই এখানে চলে এসেছি মোমো খেতে। আর এখানকার মোমোটা কিন্তু খুবই সুন্দর ছিল খেতে। মোমো ছাড়াও এখানে আপনারা কিন্তু চাউমিন, রোল ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন। এই যে মেনু কার্ডটি দেখে নিন একবার, চাইলে আপনারা এখান থেকে খেতে পারেন। এটা এমজি মার্গের ওপরেই অবস্থিত। আর একটা কথা বলে রাখা দরকার, গ্যাংটকে কিন্তু বাঙালি খাবারের কোনো অভাব নেই। তাই আমরা বাঙালি খাবার খেয়েছিলাম, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই। আপনারা চাইলে কিন্তু ওখান থেকেও খেতে পারেন। এখানে খাবারের স্বাদ কিন্তু মোটামুটি ভালো ছিল, তাই আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন। গ্যাংটকে আরও একটি নতুন সুন্দর সকালকে সাক্ষী রেখে আবারও বেরিয়ে পড়লাম গ্যাংটকের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকের লোকাল সাইট সিনের জন্যে আমরা কিন্তু আগের দিনের গাড়িটি নিয়েছিলাম। আমি গাড়ি ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমাদের লোকাল সাইট সিনের জন্যে এই গাড়িটি নিয়েছিল 1100 টাকা। এছাড়াও আপনারা চাইলে কিন্তু লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকেও গাড়ি করে নিতে পারেন লোকাল সাইট সিনের জন্যে। ছোট বড় সব গাড়ি কিন্তু সেখানে পাওয়া যায়। তবে যেখান থেকে গাড়ি করুন, বার্গেনিং কিন্তু করতেই হবে, এটি মাথায় রাখবেন। গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যে প্রথমেই আমরা চলে আসলাম কিন্তু গণেশটক। আর গণেশটক হলো গ্যাংটকের একটি উল্লেখযোগ্য সাইট সিন। গ্যাংটক থেকে মাত্র 7 কিলোমিটার দূরে 6500 ফিট উঁচুতে অবস্থিত ভগবান গণেশের এই মন্দিরটি আসলে গণেশটক নামে পরিচিত। আর এই গণেশটকে প্রথমেই যাওয়ার জন্য কিন্তু এরকম একটি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে, এবং সিঁড়ির পরেই জুতো রাখার কিন্তু একটি জায়গা আছে। জুতো খুলে তবেই মন্দিরে প্রবেশ করতে পারবেন। চলুন এখন আপনাদেরকে দেখাই জুতো কোথায় খুলবেন। দেখুন এখানে কিন্তু সবাই জুতো খুলে রাখছে। চলুন এখানে জুতো খুলে এবার আমরা কিন্তু যাব মন্দিরে। দেখুন সিঁড়ি দিয়ে উঠে একেবারে বাম দিকে কিন্তু ভগবান গণেশের মন্দিরটি অবস্থিত। প্রথমেই ভগবানকে দর্শন করে নিন, আর এখান থেকে কিন্তু আপনারা পাহাড়ের একটি দারুণ ভিউ দেখতে পাবেন। সমস্ত গ্যাংটক শহরটাও কিন্তু এখান থেকে দেখা যায়। চলুন আপনাদেরকে সবই দেখাবো। আর এবার এখন আমি বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর মন্দির থেকে বেরিয়ে এসে কিন্তু এরকম অনেক লাল কাপড় বাঁধা আছে গাছের গায়ে। যে যার মনস্কামনা আর কি এখানে নিয়ে লাল কাপড় বেঁধেছে। তো এখান থেকে ভিউটা একবার দেখিয়ে দিলাম। এবারে দেখুন মন্দিরের আশপাশটা একবার ঘুরে নিয়ে চলুন। এখানে দেখুন একটা শিবের মূর্তি আছে। এবারে দেখুন এখানে কিন্তু আরও উঁচুতে একটু উঠে সিঁড়ি দিয়ে একটি ভিউ পয়েন্ট আছে। চলুন এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু নিচের দৃশ্যটি খুবই ভালো দেখা যায়। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। গণেশটকের ভিউ পয়েন্ট থেকে আপনারা কিন্তু পুরো গ্যাংটক শহরটাকে এক ঝলকে দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই কিছু নমুনা। দেখুন কত সুন্দর দেখাচ্ছে জায়গাটা। পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর বিভিন্ন রঙের চালের বাড়ি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো আপনারা এই ভিউ পয়েন্টটি মিস করবেন না। দেখুন গণেশটকের ঠিক পাশেই কিন্তু এই ভূত বাংলোটি অবস্থিত, বা ভুতুরে ঘর। দেখুন এই যে লেখা আছে। চলুন এখন যাই তাহলে ভুতুরে ঘরে, দেখা যাক ভূত পাওয়া যায় কি না। এই যে ভূত বাংলো যাওয়ার রাস্তাটি অনেকটা এরকম। আর এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য পার হেড 100 টাকা। ভূতের দর্শনের জন্য এখানে লোকের ভিড়টা একবার দেখুন, কত লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু টিকিট নেওয়ার জন্যে। আর এখানে কিন্তু আপনারা টিকিট কেটে নিতে পারবেন। টিকিট কেটে তবেই কিন্তু ভূত বাংলোতে প্রবেশ করা যাবে। ভুতুরে বাংলোর একেবারে অপোজিটে কিন্তু এই জুওলজিক্যাল পার্কটি আছে। আর আজকে এটি বন্ধ থাকার জন্য এর ভেতরে কিন্তু আমরা যেতে পারিনি। আপনারা চাইলেন কিন্তু এই পয়েন্টটি একবার দেখে নিতে পারেন।
এবার আমরা চলে আসলাম অর্গানিক ভিউ পয়েন্টে। আর এবার আপনাদেরকে দেখাবো অর্গানিক ভিউ পয়েন্টে আসলে কি দেখা যায়। চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হলো অর্গানিক ভিউ পয়েন্ট। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা রেঞ্জ দেখা যায়, তবে এখন ক্লাউডি থাকার কারণে আমরা কিন্তু দেখতে পাইনি। তবে এখান থেকে গ্যাংটক শহরের একটা পুরো রেঞ্জ কিন্তু দেখে নিয়েছিলাম। আর এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ ছিল। তো আপনারা এটা মিস করবেন না, দেখে নিন একবার। এবার আমরা চলে আসলাম প্লান্ট কনজারভেটরিতে। আর এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম উদ্ভিদের কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন এখন তাহলে এর ভেতরে প্রবেশ করা যাক। আর এখানে ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু 20 টাকা করে পার হেড আপনাদের টিকিট কেটে নিতে হবে। এই দেখুন, এইটা হচ্ছে টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টার থেকে এখন চলুন টিকিট কেটে নেওয়া যাক। প্রথমে টিকিট কেটে চলে আসুন ডান দিকে। আর ডান দিকে আসলেই কিন্তু এরকম প্লান্টের একটি শেড আপনারা দেখতে পাবেন। আর এই শেডের মধ্যে বিভিন্ন রকম উদ্ভিদকে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন এখন আপনাদেরকে সেটি দেখাবো। দেখুন এখানে কি কি উদ্ভিদ আছে সেটির কিন্তু একটি সাইনবোর্ড এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা নামগুলো দেখে নেবেন। এবারে চলুন দেখা যাক ভেতরে কি আছে। দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম প্রজাতির উদ্ভিদ আপনারা দেখতে পাবেন। আর এরকম সরু রাস্তা করা আছে যেখান থেকে আপনারা দুপাশেই কিন্তু দেখতে দেখতে যেতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই চলুন পুরো কনজারভেটরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। এই প্লান্ট কনজারভেটরির মধ্যেই কিন্তু একটি ওয়াটারফলও আছে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। ওয়াটারফলটি দেখার জন্যে আপনাদের একটু উঁচুতে উঠতে হবে। তো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে এসে কিন্তু আপনি নিরাশ হবেন না, কারণ এখানে একটি সুন্দর ঝর্ণা আপনার জন্য অপেক্ষা করছে। তো একবার দেখে নিন সৌন্দর্যটা। গ্যাংটক থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই তাসি ভিউ পয়েন্টটি কিন্তু গ্যাংটকের আরেকটি উল্লেখযোগ্য ভিউ পয়েন্ট। তো চলুন এখন দেখা যাক তাসি ভিউ পয়েন্টে সৌন্দর্যটি। দেখুন ভিউ পয়েন্টটি কিন্তু একটু ওপরে অবস্থিত, তার জন্য কিন্তু এরকম সিঁড়ি করা আছে। তো প্রথমেই আমাদের সিঁড়িটি অতিক্রম করতে হবে। চলুন এখন সিঁড়িতে চড়া যাক। দেখুন আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। এখানে ম্যাগি, মোমো, ফল, বিভিন্ন রকম খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন উঠে দেখা যাক ভিউ পয়েন্টটি। গ্যাংটকের এই তাসি ভিউ পয়েন্ট থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটি খুব ভালোভাবে দেখা যায়, কিন্তু মেঘ থাকার কারণে আমরা দেখতে পাইনি। হয়তো সেদিন আমাদের ভাগ্য মন্দ ছিল। তবে এখান থেকে পাহাড়ের ভিউটিও কিন্তু খুব একটা মন্দ ছিল না। তাই এটি দেখেই আমাদের কিন্তু চোখ জুড়িয়ে গেল। আর এই ভিউ পয়েন্টটি আপনারা কিন্তু একেবারেই মিস করবেন না। চলুন একবার দেখে নিন। তাসি ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা বা পাহাড়ের ভিউ ছাড়াও এখানে কিন্তু এরকম একটি মূর্তি করা আছে এবং চারদিকে কিন্তু বসার সুন্দর জায়গা করা আছে। আর এখানে এটি একটি দোকান বলা যায়। তো এই দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায়। দেখুন এখানে এই যে খাবারের দোকান আছে। তো এখান থেকে চাইলে আপনারা ছোটোখাটো কিছু টিফিন করে নিতে পারেন। চলুন এবার ভিতরটা দেখিয়ে দিই। দেখুন ভিতরে বিভিন্ন রকম মূর্তি কিনতে পাওয়া যাচ্ছে। তো এখানে আপনারা চাইলে কোনো মূর্তি কিনেও নিয়ে যেতে পারেন। তাসি ভিউ পয়েন্ট দেখার পর এবার আমরা চলে আসলাম গঞ্জাং মনস্ট্রিতে। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য মাত্র 10 টাকা।
আর এটি হলো গঞ্জাং মঞ্চটির গেটটি। আর গেটটি দিয়ে প্রবেশ করে একটু হেঁটে গেলেই কিন্তু গঞ্জাং মঞ্চটি। দেখুন সামনের এটি হলো কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কেটে এখন আমরা চলেছি গঞ্জাং মঞ্চটির দিকে। আর এবার আমরা গঞ্জাং মঞ্চটিতে প্রবেশ করছি। চলুন এবার তাহলে আপনাদেরকে দেখাই গঞ্জাং মঞ্চটি। দেখুন এই হলো গঞ্জাং মঞ্চটি। আর এবার চলুন আপনাদেরকে পুরো চত্বরটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এই গঞ্জাং মঞ্চটি থেকেও কিন্তু গ্যাংটক শহরের একটি সুন্দর ভিউ আপনি দেখে নিতে পারবেন। আর এখন আমরা চলে আসলাম গ্যাংটকের আরেকটি আকর্ষণীয় স্থান তথা আমাদের আজকের শেষ ডেস্টিনেশন বাকথাং ওয়াটারফলসের কাছে। একেবারে রাস্তার পাশেই কিন্তু বাকথাং ওয়াটারফলসের অবস্থান। আর বাকথাং ওয়াটারফলসের সৌন্দর্য কিন্তু অসাধারণ, তাই আমি চাইবো আপনারাও এটি দেখে আসুন। দেখুন এই বাকথাং ওয়াটারফলসের সামনেই কিন্তু একটি জিপ লাইন চড়ার অপশান আছে, তো আপনারা চাইলে এটি চড়ে নিতে পারেন। মাথাপিছু 100 টাকা করে নেয়। আর বাকথাং ওয়াটারফলসের সাথে সাথেই আজকে আমাদের গ্যাংটক ভ্রমণের পর্বটি এখানেই শেষ হচ্ছে। আর গ্যাংটক ভ্রমণ সম্বন্ধে এছাড়াও যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন।